পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সারা দেশে একযোগে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা চাঁদ দেখার পর ঈদ উদযাপনের উপলক্ষ পেল। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। ঈদ উপলক্ষে ৩৫,০০০ মুসল্লির সমাগমে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে। এছাড়া বরাবরের মতো বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে 5টি জামাত। উল্লেখ্য, একদিন আগে চাঁদ উঠে যাওয়ায় এবারের ঈদ হচ্ছে 29 রমজানে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়নাদিত্য। নয়ন, শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাবেন, কি বলল চাঁদ দেখা কমিটি? দেখুন বুশরা, এখন পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের যে চাঁদ দেখা কমিটি তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সেই তথ্যটি আমাদেরকে এখনো নিশ্চিত করেনি। তবে আমরা যেটি জেনেছি যে কক্সবাজার থেকে শাওয়ালের যে প্রথম চাঁদ, সেই চাঁদটি দেখা গেছে, অর্থাৎ আগামীকাল ঈদ হচ্ছে। এর মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে সেই তথ্যটি আমাদের কাছে জানাবেন বলে আমরা ধারণা করি এবং আমরা দেখছি এরই মধ্যে এই যে ধর্ম উপদেষ্টা আছেন আফাম খালিদ হোসেন, একই সঙ্গে চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্য যারা আছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এই গণমাধ্যম কর্মীদের সামনে চাঁদ দেখার তথ্যটি নিশ্চিত করে যে সংবাদ সম্মেলন করেন আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছেন। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে অন্তত 2টি জেলা থেকে শাওয়াল মাসের যে চাঁদ দেখা গেছে। একটি কক্সবাজার আর একটি নীলফামারী, 2টি জায়গা থেকে দেখা গেছে বলে আমাদেরকে যেটি এখন পর্যন্ত আমাদের কাছে এখানকার যারা চাঁদ দেখা কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি। তবে সেটি এখন আনুষ্ঠানিকভাবে আসলে ঘোষণা করবেন। সেই ঘোষণার যাবার আগে আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে এর মধ্যে 29টি রোজা শেষ হয়েছে, অর্থাৎ 30টি রোজা নয়, এবার 29টি রোজার পরে আসলে এই ঈদ উল ফিতর আগামীকাল উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ সহ আশেপাশের অনেক মুসলিম দেশ। এবং এরই মধ্যে আমরা দেখছি যে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলনের প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। আমরা সেখানে যাই, তাদের বক্তব্য একটু শুনে আসি। আপনারা জানেন আজকের এই জাতীয় চাঁদ দেখা কমিটি 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বসেছে এবং ইতিমধ্যেই কমিটি গঠিত হয়েছে। আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সভাপতি এবং ধর্ম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 29 রমজান 1446 হিজরি, 16 চৈত্র 1431 বঙ্গাব্দ, 30 মার্চ 2025 খ্রিস্টাব্দ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1446 হিজরি 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ
2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন, আমিন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 64টি জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এবং দর্শক, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তারা সাংবাদিকদের যেমনটা জানালেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানকার নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঈদগাহর প্রস্তুতি দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন একটি দল কলকাতায় বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আর নগর পুলিশ প্রধান বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকাসহ সারা দেশ। সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি অপতৎপরতা ও নাশকতা চালাতে চায় তা মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বললেন, ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড সুইমিং করবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে। পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে। ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। আপনারা জানেন কলকাতায় কারা আছে, কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি নামাজ পড়বেন। তাদের নিরাপত্তায় থাকবে 15,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। সুমন তানভীর, 71, ঢাকা। রাজধানীবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য সভা আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন সকালে ঈদের জামাত সহ এই উৎসব আয়োজনে থাকছে আনন্দ মিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে অংশ নেওয়াদের রয়েছে আপ্যায়নের ব্যবস্থাও। এই আনন্দ উৎসবে সামিল হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। 400 বছর আগে মুঘল আমলে ঢাকার ঈদ আয়োজন কেবল ঈদের নামাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল বর্ণাঢ্য ঈদ মিছিল, সাংস্কৃতিক চর্চা আর নানা রকম মেলা। এসব আয়োজনে অংশ নিত সর্বস্তরের মানুষ। গেল কয়েকদিন ধরেই চলছে মাঠ প্রস্তুতির কাজ। শেষ দিনে সেই কাজ পরিদর্শন করে উত্তরের নগর প্রশাসক জানালেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে লালন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ঈদ আনন্দ উৎসব 2025, ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি এবং আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন এবং এসে এই পুরো বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন যে ঐতিহ্য এবং ঢাকার যে 400 বছরের পুরাতন যে ঐতিহ্য, সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। তো সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন। ঈদ জামাতের পর আনন্দ মিছিল সফল করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুধুমাত্র পুরুষকে কেন্দ্র করে করিনি, শুধুমাত্র নারীকে কেন্দ্র করে করিনি, আমরা পুরো পরিবার নিয়ে যেন এই শহরের মধ্যে নির্বিঘ্নে এই আন্দোলনে, এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং তার সাথে আমরা নিরাপত্তাটাকে খুবই প্রাধান্য দিয়েছি। বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে এখানের মধ্যে, কোনো ধরনের নিউসেন্স যেন না করা হয় সেদিকে কড়া নজরদারি পুলিশ, ডিএমপি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা
এটাকে দেখাশোনা করবেন। সকাল 8:30টায় একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দর্শক, এবারে ঈদ যাত্রার খবর জানবো। সদরঘাটের লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাবিব, সদরঘাটে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীদের নিরাপত্তায় কি ব্যবস্থা রেখেছে লঞ্চঘাট কর্তৃপক্ষ? আপনি জানেন যে আজকে শেষ দিন লঞ্চ যাত্রার এবং আগামীকাল ঈদ, এর মধ্যে চাপ দেখা গেছে। সেই হিসাবে আজকে শেষ দিন যে ঈদ যাত্রা লঞ্চ ঘাটে সদরঘাট থেকে যারা বিশেষ করে নৌপথে বরিশাল, চাঁদপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় যাচ্ছেন, তারা ঈদ আনন্দ করতে পরিবারের সাথে যাচ্ছেন। তবে সদরঘাটে সেই মানুষের যে উচ্চতর ভিড় বা চাপ সেটা কিন্তু একেবারে নেই। আমরা যদি দেখছি যে লঞ্চগুলো অনেকটাই ফাঁকাভাবেই কিন্তু যাচ্ছেন। আমরা যদি দেখছি, এর আগে দেখেছিলাম বিশেষ করে আরও 4-5 বছর আগে যখন এই পদ্মা সেতুটি হয়নি, ঠিক সেই সময় যে ধরনের ভিড় ছিল সদরঘাটে, সেটি আসলে এখন আর দেখা যায় না। খুব স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবেই যাত্রীরা যেতে পারছেন এবং নির্দিষ্ট সময়ে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আজকে রাস্তাতে আসার পথে কিন্তু যাত্রীরা খুব বেশি সড়ক পথে, বিশেষ করে সদরঘাটে আসার পথে যে যানজটটি হয় সেরকম যানজটের ভোগান্তিতে পড়তে হবে না। বলা চলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে সদরঘাট এবং যাত্রীদের উপস্থিতি খুব কম। সকালের দিকে কিছুটা চাপ ছিল, যেটি সদরঘাটের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ, তারা আমাদেরকে বলেছে যে সদরঘাটে সকালে কিছুটা যাত্রী চাপ ছিল, বিকেলের দিকে সেই চাপ অনেকটা কমে গেছে। রাত 9টা পর্যন্ত কিছু হয়তো 2-1টি লঞ্চ ছেড়ে যাবে। চাঁদপুরের লঞ্চগুলো কিন্তু ছেড়ে যায় 9টা, 9:30টার দিকে। সেক্ষেত্রে একটু বলা চলে যে পদ্মা সেতুর পরে আসলে লঞ্চ ঘাটের বা লঞ্চ নিয়ে নৌপথের যে বাণিজ্য নিয়ে সংকটের একটি অবস্থা ছিল, সেটি কিন্তু এখনও কেটে ওঠেনি লঞ্চ ব্যবসায়ীরা। আমরা যদি দেখি এখানে ভাড়ার কিছু অভিযোগ রয়েছে, তবে সেটি আসলে প্রতিবার ঈদে এই ভাড়ার অভিযোগটি পাওয়া যায়, সেটি বিভিন্নভাবে জরিমানা করা হয়। সেই জরিমানা দিয়ে শাস্তি দেওয়া হয় জাহাজ কর্তৃপক্ষকে বা যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এরকম প্রমাণ পেলে। তবে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া এবারের ঈদ যাত্রা লঞ্চ নৌপথে অনেকটাই হচ্ছে। হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সদরঘাট থেকে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান। গেল 20 বছরেও এত স্বস্তির ঈদ যাত্রা হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টার ফলে এবার ঈদ যাত্রা হয়েছে ভোগান্তিহীন। ঈদ শেষে ঢাকা ফেরার পথেও কোনো ভোগান্তি থাকবে না বলে আশা করছেন তিনি। জেমসন মাহবুবের প্রতিবেদন। গাবতলীর বাস কাউন্টারগুলোতে নেই কোনো লম্বা লাইন বা টিকিট না পাওয়া যাত্রীদের কোনো হাহাকার। ঈদের আগের দিন অনেকটাই নিষ্প্রাণ গাবতলী টার্মিনাল। বিভিন্ন পরিবহনের কর্মীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এমনিতেই এই টার্মিনালে কমে গেছে যাত্রী চাপ। পদ্মা সেতুর উপর দিয়ে উত্তর বা দক্ষিণাঞ্চলের বাসগুলো চলাচল করার কারণে যাত্রীদের বেশিরভাগই এখন সায়দাবাদ হয়ে গন্তব্যে যাচ্ছেন। তারপরও ঈদের সময় গাবতলীতে যে চাপ থাকে এবার সেটাও নেই, কারণ লম্বা ছুটিতে এবার আগেভাগেই ঢাকা ছাড়ার সুযোগ পেয়েছে নগরবাসী। যাত্রী যাও ছিল, কিন্তু ওই পদ্মা ব্রিজ জন্য সব যাত্রী ওখান দিয়ে চলে যাচ্ছে। লং ছুটির কারণে হয়তো ছিঁড়ে অনেক পথ অবলম্বন করে গেছে, কিন্তু আমরা পরিবহন মালিকরা ধরাস হই। যাত্রীর চাপ না থাকার কারণে বাড়তি ভাড়া আদায়েরও সুযোগ ছিল না কাউন্টার কর্তৃপক্ষের। তারা বলছেন, বিআরটি এর নির্ধারিত হারেই নেওয়া হচ্ছে ভাড়া। অন্যান্য সময় তো কিছু কম নেওয়া যায়, যেটা আপ অ্যান্ড ডাউন ব্যবসা হয়, অবশ্যই কম নেওয়া যায়। সেক্ষেত্রে সেই কমটাতে এখন নিতে পারি না আমরা, কারণ আসার সময় তো কেউ আসে না। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান জানান, গেল 20 বছরেও এমন স্বস্তির ঈদযাত্রা ছিল না। সরকারের সবগুলো সংস্থার তৎপরতাতেই এটি সম্ভব হয়েছে। আমরা সবাই প্রথম পর্যায়ে হচ্ছে সরকার হিসেবে কাজ করছি, বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান বিভাগ হিসেবে কাজ করি না, দপ্তর হিসেবে কাজ করি। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেশ হিসেবে কাজ করছি। এই যে শ্রমিক মালিক সংগঠনের ওনারা কিন্তু অসম্ভব
ইয়ে করছেন, সহযোগিতা করছেন। এদিকে ঈদের আগের দিন কিছুটা ভিড় ছিল মহাখালী বাস টার্মিনালে, সেখানেও ছিল না বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ। খুব সম্ভবত এরা ডাইরেক্ট টিকেটের ভাড়াটা নিতেছে আর কি, আমি যে মাঝপথে নামবো ওই ভাড়াটা আর দিতে রেগুলার ভাড়া যে ভাড়াটা সবসময় আমরা নিয়ে থাকি সেই ভাড়াটি আমরা এখন নিচ্ছি। বাস মালিক সমিতির নেতারা বলছেন যাত্রী সেবা নিশ্চিত করতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত আর ভোক্তা অধিকারের সাথে তারাও ছিল সড়কের নজরদারিতে। ঘটনা কিন্তু ঘটার চেষ্টা হচ্ছে, অনেক জায়গায় লক্ষ্য করবেন যে বেশি ভাড়া নেওয়ার প্রবণতা, আমরা ছুটে যাই এবং আমরা একজনের জন্য 10 জন নষ্ট হইতেছে, সেগুলি আমরা প্রতিহত করতেছি। কালকে এরকম অনেক ঘটনা ঘটছে, ফুলবাড়িয়াতে করছে, সায়দাবাদে করছে, আমরা সাদাবাদে প্রতিহত করছি। ঈদ শেষে ঢাকায় ফেরার পথেও এই স্বস্তি বজায় থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। জেমসন মাহবুব, 71, ঢাকা। বাংলাদেশের তিস্তা প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আশ্বাসও দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশ। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার চীন সফরকে দেশের জন্য গুরুত্বপূর্ণ এক মাইল ফলক বলে উল্লেখ করেছেন তার মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। তিনি আরও জানান, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। দেখলেন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে আলোচিত বিষয় নিয়ে ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার সর্বোচ্চ পর্যায়ের মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। এবছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর চলছে। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি দাঁড়াবে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিল্পায়নের উপর। তাই প্রধান উপদেষ্টার সাথে চীনা নেতাদের বৈঠকে গুরুত্ব পেয়েছে যৌথ নদীগুলোর পানি ব্যবস্থাপনার বিষয়টি। সেই সাথে তিস্তা প্রকল্পেও সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। চীনের সঙ্গে আমাদের সম্পর্কের 50টি চমৎকার বর্ষ অতিক্রম করে এসেছি এবং আগামী 50টি বছর কেমন করে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব তার একটা ভিত্তি, একটা শক্ত ভিত্তি আমাদের দুই নেতা, চীনের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, তারা এই ভিত্তিটা তৈরি করে দিলেন। এবার তার একটি দিক হচ্ছে আমি বলেছি পানি সম্পদ এবং অন্য দিকটা হচ্ছে শিল্পায়ন এবং এবং এই দুটো স্তম্ভ তারা শক্ত করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বাংলাদেশের জন্য স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আরেক ইস্যু রোহিঙ্গা প্রত্যাবাসন। এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতারও আশ্বাস মিলেছে। চীন সর্বোচ্চ পর্যায়ে এবার প্রত্যাবর্তনের ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আগামীতে আমাদের একটা ইউএন কনফারেন্স হচ্ছে, আন্তর্জাতিক কনফারেন্স জাতিসংঘের, সেপ্টেম্বর 30 তারিখে রোহিঙ্গা প্রসঙ্গে। আমরা এই বিষয়ে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে এই কনফারেন্সের আগে আমরা কিছু ভিজিবল বা দর্শনযোগ্য অগ্রগতি দেখব। ভবিষ্যতের বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর, শিল্পায়নে জায়গা করে নেবে নিত্য নতুন প্রযুক্তি। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। সুমন মাহমুদ, 71, ঢাকা। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় হতাশ বিএনপি। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অজ্ঞতা হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। কবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, ডিসেম্বর নাকি জুনে? প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানালেন, দেশের প্রয়োজনেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না?
সেই কারণে আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। মতবিনিময়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে তিনি জানান, ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক খুবই জরুরি। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো, অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই, সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। বিএনপির জনপ্রিয়তা কমানো গেলে কারো কারো ফায়দা নিতে সুবিধা হয় মন্তব্য করে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কেন বাদ দেওয়া যাচ্ছে না সে প্রশ্নেরও উত্তর দেন মির্জা ফখরুল। তারেক রহমানের সামনে যে কোনো নেতাকে দাঁড় করেন, এখন বর্তমানে যারা আছেন আশেপাশেও যেতে পারবে না বলে আমি মনে করি। এটা নট অনলি বিকজ যে সে জিয়া রহমানের ছেলে অথবা আপনার খালেদা জিয়ার ছেলে, সে ইতিমধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন উনি। সেইখানে আমরা পছন্দ করি না, সুতরাং বলবো যে পছন্দ করি না। আর পছন্দ করা না করার সঙ্গে তো দেশের ভালো মন্দের সম্পর্ক আছে। তো আমরা কলিমুদ্দিন সলিমুদ্দিনকে দিয়ে বর্ষায় দিয়ে তো আপনার ওই যে পরিবারতন্ত্রের কথা বাদ দিতে পারি না। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শেষে কবে তিনি দেশে ফিরতে পারেন সেটিও জানান বিএনপি মহাসচিব। ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশের অন্যান্য জেলার মতো গাইবান্ধা ও পিরোজপুরেও জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ থাকলেও চাহিদা মতো পোশাক পাচ্ছেন, যার যার সাধ্যমতো কেনাকাটা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। জামা কাপড় কেনা শেষে ম্যাচিং করে জুতা স্যান্ডেল কিনতে ক্রেতারা ভিড় করছেন অভিজাত মার্কেট থেকে ফুটপাত পর্যন্ত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ঈদ, জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার। গাইবান্ধা শহরে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। অনেকে জামা কাপড়ের সাথে মিলিয়ে কিনছেন পছন্দের জুতা স্যান্ডেল। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের জুতার দোকানগুলোতেও চলছে শেষ সময়ের বেচাকেনা। ভালো বেচাকেনায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। সামনে ঈদ যেহেতু টুকটাক করে কিনতেই হচ্ছে। কম রেটের ভিতরে ফুটপাতেও ভালো জিনিস পাওয়া যায়। আসলে বাজার অনেক চড়া, দাম বেশি, তারপরেও বাচ্চাদের নেওয়া হয়। ৬-৭ দিন থেকে আমাদের বেচাকেনা জমে ওঠে বেশি আর স্যান্ডেল কেনার পর তারপর আরো কিছু সাজসজ্জা থেকেই যায়। মেয়েদের ছেলেদের যদিও বা মেয়েদের তো সাজসজ্জা আবার বেশি, 100 টাকা 200 টাকার মধ্যে হয়, এই জন্য মানুষ আমাদের এখানে একটু বেশি আসে। আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবসা ভালো। এদিকে পিরোজপুরে বেলা বাড়ার সাথে সাথেই দোকানগুলোতে বাড়ছে ভিড়। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও দাম এবং মানে দেশি পোশাকেই কিনছেন ক্রেতারা। শার্ট প্যান্ট পাঞ্জাবি ফ্রক সব ধরনের মালই চলছে বেশি। না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবার বেচা কিনা। ঈদ বাজার কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির রয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা সার্বক্ষণিক মনিটরিং করতেছি, ব্যবসায়ীরাও আছে, ব্যবসায়ী টিমও আছে এবং পুলিশ প্রশাসন আছে। পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ঈদের বাজার করে খুশি সব শ্রেণীর ক্রেতারা। নূর তাজমিন নীর, ৭১।